আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম বই ভার্সন। গল্পটা একটু ভিন্ন হবে এপির চাইতে। বইয়ে একটু অন্যরকম করে লেখা হয়েছে, সেই জন্য ভাবতেছি যে আশা করি ভালো লাগবে। বর্ষাকাল, চারদিকে এক অদ্ভুত মোহময় নীরবতা। মেঘে ঘন কালো আকাশটা মাথার উপর দাঁড়িয়ে রয়েছে। হাওয়ার তালে সাদা মাটির গন্ধ, সতেজ ভেজা পাতার ফাঁক গলে মাথা তুলছে ফড়িং। কি গাঢ় সবুজ রং ওটার! ধুলো মাখা রাস্তাটা চকচক করছে বড্ড। এমন ঝমঝমে বৃষ্টিমুখর নৈসর্গের বুকে দানবীয় বাজ পড়ল হঠাৎ। সেই বিকট শব্দে কেঁপে উঠল পিউ। তার ছোট্টখাট্ট শরীরটা ঝলকালো একটু, তারপর কিছুটা আবার নিস্তব্ধ হলো। অন্ধকারে মিলিয়ে গেল বিদ্যুৎ স্ফোরণ থেকে খসে পড়া আলো। ফুস করে শ্বাস ছেড়ে অদূর হতে চোখ সরালো পিউ। নজর জোড়া এনে ফেলল হাতের মুঠোয়। সফেদ প্রেগন্যান্সির কিটে দুটো লাল দাগ শির তুলে চেয়ে আছে। পিউ ঠোঁট উল্টায়, বাম হাতটা আপনা আপনি পৌঁছায় পেটে। মেয়েটার আরক্ত মুখে অল্প স্বল্প ঘাম জমল অমনি। এখানে একজন আছে, যার আগমনের খবর ও আজ সকালেই পেল। কিন্তু খুশির থেকেও পিউর চিন্তা হচ্ছে বেশি। ধূসর ভাই জানলে কি করবেন, কি বলবেন? ধমকাবেন না তো? রেগেমেগে যদি মেরে দেন? মানুষটার কঠোর নির্দেশ, 20 বছরের আগে এসব মাথায়ও আনা যাবে না। সেখানে ও বিয়ের কমাসেই পিউ জানলা থেকে সরে এলো। বড্ড হাঁসফাঁস লাগছে। ওদিকে বৃষ্টির ধরা বেড়েছে। খোলা জানালা থেকে ছিটকে আসছে ঠান্ডা জল। ফোঁটায় সিক্ত কাঁচ টেনে দিয়ে ও খাটে এসে বসল। অস্থির অশান্ত চিত্তে তাকালো এদিক সেদিক। হঠাৎ চোখ পড়ল বেডসাইড টেবিলের দিকে। উপরের চারকোনা ফটো ফ্রেমে ধূসরের ছবি। কোনো এক সম্মেলনে ভাষণ দিচ্ছে সে। সামনে অসংখ্য মাইক্রোফোন রেখে কথা বলার কি আশ্চর্য সুন্দর ভঙ্গিমা তার। পিওর মন খারাপ উবে গেল অচিরে। ওই তামাত্র তীক্ষ্ণ ধারালো চিবুক শুষে নিল সমস্ত চিন্তাদের। মৃদু হেসে হাতে তুলল ফ্রেমটা। কোমল আঙুল ধূসরের গায়ে বুলিয়ে জড়িয়ে ধরল বুকে। তারপর বাম হাতটা পেটে রেখে বলল, তুই কিন্তু একদম মন খারাপ করিস না। তোর বাবা আমাকে একটু বকলেও দেখিস, তোকে খুব ভালোবাসবে। মানুষটা অল্প মেজাজি, কিন্তু খুব ভালো। না না, সে আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমাকে ভালোবেসে কত কি করেছিল জানিস? জানবি কিভাবে? এলেই তো আজ। আচ্ছা শোন, বলছি। বহু মাস আগের কথা। ঘুরে ফিরে তখনও বর্ষার সময়। প্রচুর বৃষ্টির প্রকোপে স্যাঁতস্যাঁতে চারপাশ থেকে থেকে শ্রাবণীর তাণ্ডব আকাশ চিরে এসে মাটির ভিজিয়ে দিচ্ছে। বাতাবরণের নিখুঁত গম্ভীরতা নিশ্চুপ জেঁকে বসেছে শিকদার ভবনের উঁচু প্রাচীরের বাঁকে। মোটামুটি বড় বসার ঘরটায় এখন মানুষে ভর্তি, অথচ পুরো নিবাস নিস্তব্ধ নীরব। মাথার উপর সিলিং ফ্যানের ভো ভো শব্দ ব্যতীত কোথাও কিচ্ছুটি নেই। আজ সারা দিনের বর্ষা এই সবে মাত্র থামলো। পাশের বড় জানালা থেকে হু হু বাতাসের সাথে হিম আসছে ভেতরে, অথচ ঘামে চটচট করছে মেঘনা বেগম। আঁচলের কোনা তুলে ভেজা মুখখানা এই নিয়ে 3 বার মুছলেন তিনি। কয়েকবার শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামীর থেকেও। অদূরে এই আমজাদ শিকদার থম মেরে বসে আছেন, মুখে কুলুপ, কপালে ভাঁজ। কি ভাবছেন মিনা কিছু জানেন না। হঠাৎ করে ও বাড়ির মানুষগুলো এমন হন্তদন্ত হয়ে গেল কেন? তিনিই বা তখন ভিজতে ভিজতে কোথায় গিয়েছিলেন? রুবাটাও কিছু বলছে না। মিনা বেগম চিন্তার ভারী অস্থির হয়ে পড়লেন। একটু আগে আমজাদ বেরিয়ে গেলেন, ভারী বর্ষণ টর্ষণ কিচ্ছু মানেননি। এর খানিক বাদেই ধূসর এলো বাড়িতে। কথা নেই বার্তা নেই, হনহনিয়ে গিয়েই পিওর রুমে ঢুকে পড়ল। এরপর শৌখনীরের সবাইকে সাথে নিয়ে ফিরে এলেন আমজাদ, কিন্তু প্রত্যেকেই তখন থেকে চুপ। ইকবালটাও সেই যে ধূসরদের ডাকতে গেল, তারও কোনো খবর নেই। কেউ তো কিছু বলবে, তাই না? মিনা খেয়েই হারালেন ধৈর্যের জায়ের কানের কাছে ফিসফিস করলেন আরেকবার, কি রে রুবা, বল কিছু, কি হয়েছে? ধূসর ওভাবে তেড়ে মেরে পিউয়ের ঘরে গেল কেন?
তোরা সবাই এলি, তোর ভাইজান কি গিয়ে তোদের ডেকে এনেছেন? রুবাইদা ফোঁস করে শ্বাস ফেললেন। কি বলবেন, কোত্থেকে শুরু করবেন? সব কিছুই বিরাট দ্বিধাদ্বন্দ্ব। হাঁ করতে নিলেন, এর মাঝে এসে দাঁড়ালো ইকবাল। ওকে দেখে নীরস সকলে, কিন্তু তটস্থ হয়। ছেলেটা মিটিমিটি হাসছে, চোখ দুটো পিওর ঘরের দিকে। সামনে ফিরতেই পিঠটা সোজা হলো অমনি। একগাদা মানুষ কেমন অদ্ভুত চোখে দেখছে। বেচারা থতমত খায়, নিস্পন্দন, পা জোড়া থমকায় একটু। আফতাব শিকদার উঠে এলেন, কণ্ঠে বিশদ চিন্তা নিয়ে বললেন, তোমার বন্ধু কোথায়? সব ঠিক আছে? পিউকে মারেনি তো? সাহসা নাক মুখ কুঁচকে ফেললেন আমজাদ। এ কেমন কথা? ধূসর তার মেয়েকে মারবে কেন? মেয়ে তার, শাসন তিনি করবেন। তবে বললেন না ওসব। পিউ যা করেছে ওসব বোঝাপড়া এখন একান্তই ধূসরের সাথে হোক। সেজন্যই তো এখনো কাঠ হয়ে বসে আছেন এখানে। আফতাবের চিন্তা অমূলক নয়। ধূসর তো এরকমই। ওই ছেলে কাউকে মানে? কিন্তু উত্তরের বদলে হেসে ফেলল ইকবাল। মনে মনে বলল, এমন স্পেশাল মার মারছে আঙ্কেল? ওসব আপনাকে বলি কি করে? আমার মাঝে একটু হলেও তো আছে নাকি? ওর চাপা হাসিতে ভদ্রলোক কপাল গুছালেন, অবাক হয়ে বললেন, হাসছো কেন তুমি? ইকবাল সামলাই নিজেকে, হাসিটা মুছে ফেলল ব্যস্ত। আমতা আমতা করে বলে, না না না, মানে এমনি দেখলাম। হাসলে আপনি কি বলেন? ছেলেটা আর দাঁড়ালো না, পালানোর ছুতোয় চট করে সরে এলো এপাশে। আফতাব আশ্চর্য হলেন খুব, চেয়ে রইলেন নাক কুঁচকে। ইকবাল সেসব দেখলই না, সোজা এসে বউয়ের পাশে বসলো। পুষ্পর মুখখানা শুকনো। পিওর খবরটা পাওয়ার পর থেকে নিজেও দুশ্চিন্তায় ভুগছে। মেয়েটা এত মিষ্টি, কেমন এক দেখাতেই তাকে বোন বানিয়ে ফেললো। ইকবালকে দেখতেই নড়ে চড়ে উঠল সে। চাপা কণ্ঠে শুধালো, ওদিকের কি খবর? ধূসর ভাই কি করছেন? চুমু খাচ্ছে। পুষ্প বলে, ইকবাল মাথা ঝাঁকায়। হ্যাঁ, তুমি তো বিয়ের পরেও আমাকে ঠিকঠাক চুমু খেতে দাও না মাই লাভ। অথচ দেখো, ওরা বিয়ের আগেই। পুষ্প চোখ রাঙালো। ইকবাল, সবাই এসে চিন্তায় মরছে, আর তুমি আছো চুমু নিয়ে। তো কি করব? আমি নতুন বর, আমার মাথায় তো এসবই চলবে। চুপ করো। স্ত্রীর ছোট ধমকে ইকবাল ঠোঁট উল্টালো, বিড়বিড় করলো, শ্বাস ফেলে। লোকে রোমান্টিক বর পায় না, আর বউটা পেয়েও মূল্য দেয় না। সবই কপাল। তখনই কানে এলো মারিয়ার স্বর, উদ্বেগ নিয়ে বলছে, ওই তো ভাইয়া। ইকবাল চোখ তুলে চাইল। বাকি সবার দৃষ্টি একই সাথে বর্তালো সে পথে। দীর্ঘ অপেক্ষার অন্ত দিতে ঘর ছেড়ে বেরিয়েছে ধূসর। মচমচে জুতোজোড়া নিয়ে এসে দাঁড়ালো সে। তার সূক্ষ্ম তীক্ষ্ণ চোখ কিংবা চৌকস চোয়াল, কোনো কিছুতেই আবেগের চিহ্ন মাত্র নেই। ব্যাপারটাই হতাশ ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ল ইকবাল। ধূসরের ঠোঁটে হাসি খুব একটা থাকে না, বরফ ছুরির মতো শীতল। চাউনি দেখলে মনে হয় যেন ভীষণ রেগে আছে। অথচ কে বলবে, এই ছেলেটা একটু আগে ঘরের দরজা খোলা রেখে পিউয়ের সাথে ফষ্টি নষ্টি করছিল। জোচ্চোর একটা। রুবাইদা বললেন, পিউ কোথায় রে ধূসর? উত্তর হিসেবে দেখা মিলল মেয়েটার। ধূসরের পাশে একটা আদুরে খরগোশের মতো এসে থেমেছে কেবল। চিবুক গলায়, মাথাটাও বক্ষভাগে ঢুকিয়ে ফেলার চেষ্টা করছে। মুখখানা চুপসে বসেছে আগেই। এই এতক্ষণে স্বস্তির শ্বাস ফেললেন আফতাব। ছেলের রাগ তো তার জানা। ভালোবাসা এবং মেজাজ দুটোই নিয়ন্ত্রণের বাইরে। সত্যি সত্যি ভেবেছিলেন রাগের বশে কিছু একটা করে বসবে পিউকে। যাক, নিশ্চিত হওয়া গেল। মৃদু হেসে বললেন, পিউ মা, তুমি ঠিক আছো তো? মেয়েটা আনত জবাবে ঘাড় নাড়ল একটু। রুবাইদা দাঁড়িয়ে থাকতে পারলেন না, চপল পায়ে কাছে ছুটে এলেন, উদ্বিগ্ন আওড়ালেন, তুই কি পাগল পিউ? কেউ এরকম করে? এসব ছেলে মানুষই করার আগে একবার আমাদের কথা ভাবলি না? বাবা মায়ের কথা ভাববি না? মারিয়া মাথায় হাত বোলালো, তার কণ্ঠে নম্রতার সুর। খুব বেশি ভয় পেয়ে গেছিলি? বোকা, ভাইয়া তো আছেন। তুই কেন এত প্রেশার নিচ্ছিলি বলতো? পুষ্প বসে থাকতে পারেনি, উঠে এলো সেও। এক একজনের এক এক রকম কথা কত কি বোঝাচ্ছে, কিন্তু পিউয়ের সংকীর্ণ আদলে বদল হয়নি কোনো। চোখের কোণ তুলে পাশের দীর্ঘদেহী পুরুষটিকে দেখল কয়েকবার।
আমজাদ শিকদার গলা ঝাড়লেন, মনোযোগ পেতে চাইলেন নীরবে। বললেন আস্তে ধীরে, তোমাদের কথা শেষ হলে আমি কিছু বলতাম। আফতাব নড়ে চড়ে বসলেন। জি ভাইজান, বলুন না। ভদ্রলোক সরাসরি ধূসরের দিকে তাকালেন। টুকটাক শব্দবিহীন সেই তমাটে পুরুষ নিশ্চুপ দাঁড়িয়ে, বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় নিলিপ্তির চাপ। বলছেন তিনি, ধূসর, আমি বলতে চাই তুমি জানো। আমি কি বলতে চাই তুমি জানো, তাই নতুন করে কথা তুললাম না। তোমরা কবে কখন বিয়ের আয়োজন করতে চাও আমাকে জানাও। তুমি আর তোমার বাবা ব্যস্ত মানুষ, সে অনুযায়ী আমি সব গোছগাছ শুরু করব। তারপর আর চোখে মেয়েকে দেখলেন এক পল। কণ্ঠস্বর পুরো হলো এবার। আমার মেয়ে যখন ঠিক করেই নিয়েছে তোমাকে ছাড়া দুনিয়ায় থাকবে না, তখন তোমাদের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। মেয়ের খাতিরে হলেও আমি সব মেনে। ধূসর শেষে কথা কেড়ে নিল, ঘোষণা করলো মাঝপথে, পিউ সুইসাইড করতে যায়নি, ও আপনাকে ভয় দেখিয়েছিল। চ্যাত করে উঠল পিউয়ের শীর্ণভুক, বিস্ফোরিত চোখ তুলল মানুষটার পানে। আল্লাহ, সত্যিটা বলে দিল লোকটা। এবার কি হবে, কি ভাববে সবাই, বাবাকে কি উত্তর দেবে পিউ? মেয়েটার সারা মুখ আতঙ্কে নীল হয়ে গেল। আমজাদ থমকালেন। শব্দবাক্য সেখানেই শেষ। বাকিদেরও একই দশা। প্রত্যেকের মাথায় যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। মিনা থেমে থেমে শুধালেন, ভয় দেখিয়েছিল মানে? ধূসরের স্পষ্ট জবাব, মানেটা সিম্পল। বড় আব্বু যাতে রাজি হয় তাই নাটক করছিল। আমজাদের মাথায় বাজ পড়ল। কিংকর্তব্য বিমূঢ় চোখে সরাসরি অর্শালো পিওর ফর্সা চেহারায়। আর এতটুকু মেয়ে অমন আত্মহত্যার নাটক করছিল। হতবাক হয়ে আওড়ালেন, তার মানে ও সুইসাইড করতে যায়নি? ধূসর হ্যাঁ না বলল না, শুধু বাঁকা চোখ ঘুরে এলো নত যেন পিউ হতে। এটাই যেন সব কিছুর উত্তর। আমজাদের চোয়াল শক্ত হলো অমনি। ক্রোধের আগুন মাথার ভেতর দপ করে উঠল। বসা থেকে দাঁড়াতেই পিউর শ্বাস আটকে পড়ল গড়ায়। হাঁসফাঁস করে পরনের কামিজ খামচে ধরল মুঠোতে। কি দরকার ছিল ধূসর ভাইয়ের এসব বলার? আমজাদ হন করে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। পিউ কাপা চোখে বাবার পা জোড়া দেখল। তার ক্ষুদ্র শরীর কাঁপছে, ত্রাসে ওষ্ঠাগত প্রাণ। ভদ্রলোক শক্ত কণ্ঠে শুধালেন, ধূসর যা বলেছে তা সত্যি? পিউ ঢোক গিলছে, হাত কসলাচ্ছে। সবার চেহারা সংখ্যায় কাট। আসন্ন ভয়ানক দংখা তারা অনুমান করতে পারছে। ইকবাল সূচক শব্দ তুলল জিভে। ধূসর যে কি করে না, গোছালো ব্যাপারটা এমন ঘেঁটে দিল কেন? পুষ্প মিনমিনিয়ে গলায় বলল, জানি না কি যে হবে এবার। মিনা বেগমের কপালে চকচক করছে ঘামের কণা। স্বামীর স্বভাবের এত পান্ত মুখস্থ তার মেয়ের ওই অবস্থায় কতটা কষ্ট পেয়েছিলেন তাও সচক্ষে দেখা। এখন সেসব যদি মিথ্যে হয়, মেয়েটা তো তাহলে আস্ত রাখবে না। রয়ে শয়ে বলতে গেলেন, শুনুন না, আমি বলছিলাম কি। আমজাদ হাত উঁচালেন, সোজা সাপটা নীরব বাধায় ত্রত্র থমকালেন রমণী। পিউ নিরুত্তর, বুক ধড়ফড় করছে। শুকনো মরুর মতো ঠোঁটটা জিভ দিয়ে ভেজাচ্ছে শুধু। আমজাদের কণ্ঠস্বর উষ্ণতার মাত্রা ছড়িয়ে গেল। জিজ্ঞেস করলো, কি হলো? কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। ধূসর যা বলছে তা সত্যি? মেয়েটা কণ্ঠরোধ, বাবার দিকে তাকানোর সাহসটুকুও নেই। কোনো মতে ঘাড় নাড়ল, শুধু বোঝালো হ্যাঁ। আমজাদ স্তব্ধ, বিস্মিত। পৌর শরীরটা উষ্ণায় থরথর করে উঠল। কষ্টের চেয়েও রাগ হলো বেশি। ফ্যানের সাথে ঝুলতে থাকা মেয়ের ছোট্ট দেহের ছটফটানি ভেবে দাউ দাউ করে বহ্নি ধরল মাথায়। ক্রুদ্ধ হয়ে বললেন, এত অসভ্য তুমি? এতটা অধঃপতন হয়েছে তোমার? এমন নোংরা ব্যাপার নিয়ে বাবার সাথে নাটক করা শিখেছ? কোথায় পেলে এত স্পর্ধা বলো? কোত্থেকে শিখেছ এসব? বাবার বজ্রকণ্ঠের তোড়ে পিউ ফুপিয়ে কেঁদে ফেলল। সরু ফর্সা নাকটা ফুলে উঠল তোপে। ভেজা গলায় বলতে গেল, আব্বু আমি আসলে। আমজাদ পুরো কথা শুনলেন না। ক্ষিপ্রবেগে হাত তুললেন মারতে। ভয়ে চোখ খিচে নিল পিউ। তবে চরটা তার গাল অব্দি আসেনি। এর পূর্বেই চাচার হাত খপ করে ধরে ফেলল ধূসর। শান্ত পরিবেশে আচমকা এমন
তপ্ততায় প্রত্যেকে দিশেহারা তখন। কে কাকে কি বুঝাবে সে নিয়ে প্রচণ্ড হযবরল দশা। পিউ কাঁপতে থাকা নিভু চোখ মেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল চওড়া সেই শরীরে, যা বর্বরের মতো সটান হয়ে সামনে ঢালরূপে দাঁড়িয়ে চেয়েছে। ধূসরের নজর ঠিক চাচার চোখের দিকে। নির্ভয়ে উজ্জ্বল দৃষ্টিজোড়া দেখে দাঁতে পিষলেন আমজাদ। ক্ষেপে বললেন, হাত ছাড়ো ধূসর। ও শুনল, তবে ছাড়ল না। ধীর স্থির কণ্ঠে বলল, কথাটা আমি আপনাকে ওর গায়ে হাত তোলার জন্য বলিনি। তাই এই ভুল করবেন না। সহসা ফুঁসে উঠলেন ভদ্রলোক। আমার মেয়ের সাথে আমি কি করব না করব সেটা তুমি কি বলে দেবে? ধূসরের জবাব এলো তৎক্ষণাৎ, না, একদমই না। আপনি ওর বাবা, ওকে শাসন করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। কিন্তু আমি যে ওর গায়ে একটা ফুলের টোকাও সহ্য করতে পারি না বড় আব্বু। আপনার অধিকার অনুযায়ী আপনি শাসন করছেন, আর আমার স্বভাব অনুযায়ী আমি সেটাকে বাধা দিচ্ছি। সেখানে দেখতে গেলে আমরা কেউ কারো জায়গায় ভুল নই। আমজাদ চিল্লিয়ে বললেন, ভাষণ শুরু করেছ? তুমি কি ভেবেছ আমি বোকা? আমার মেয়ে তো এরকম ছিল না। ওর মাথায় এসব শয়তানি কে ঢুকিয়েছে আমি বুঝি না? তোমাকে আমি ভালো ভেবেছিলাম ধূসর, কিন্তু তুমি প্রচণ্ড ধূর্ত আর শেয়ানা একটা ছেলে। এতটুকু মেয়ে আমার, ওর মাথায় সুইসাইড নিয়ে নাটক করার মতো বুদ্ধি কোত্থেকে এলো? এসব তোমারই ইন্ধন, তাই তো? পিউ চুপ থাকতে পারল না। বিনয় নিয়ে বোঝাতে গেল, আব্বু তুমি ভুল বুঝছো। তুমি চুপ করো। ফের ধমকে কেঁপে উঠল মেয়েটা। পরাস্ত ভঙ্গিতে নামিয়ে নিল চোখ। রুবাইদা স্বামীর পাশে এসে দাঁড়ালেন। ফিসফিস করলেন আলগুছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। আফতাব কপাল কুঁচকে বললেন, আমি কি বলবো? কি বলবে মানে? কাদের মধ্যে ঝগড়া লেগেছে দেখতে পাচ্ছ না? ধূসর ভাইজান দুইজনেই একরকম। কেউ কাউকে এক চুলো ছাড় দেবে? একটা তো উপায় বের করো এসব থামানোর। আফতাব কুল হারা নাবিকের চোখে চাইলেন, বুঝলেন এসব তার সাধ্যে নেই। রুবাইদা বিরক্ত নিয়ে বললেন, তাহলে আর কি? এখন দেখো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ধূসরের ঠোঁটে বক্র হাসি, চেহারায় বিশেষ উদ্বেগ নেই, বড্ড ঠান্ডা গলার স্বর। বেশ গুছিয়ে বলল, বড় আব্বু আপনি আমাকে ভালো ভাবতেন, আর আমি আপনাকে বুদ্ধিমান ভাবতাম। অথচ আমাদের হিসেব আমাদের দুজনেরই ভুল। তাতে কি হয়েছে? আমি মানিয়ে নিতে পারলে আপনিও নিন। কথাটার মারপ্যাঁচ একটু শুকনো অপমান। বা ক্রুদ্ধ হয়ে গেলেন আমজাদ। পরপরই রুষ্ট চোখে ফিরলেন ভাইয়ের দিকে। আফতাব, শুনছ? তোমার ছেলের কথা কত বড় বেয়াদব তৈরি করেছ দেখতে পাচ্ছ তুমি। ইনিয়ে বিনিয়ে তোমার ছেলে কিভাবে আমাকে অপমান করছে বুঝতে পারছো নিশ্চয়ই। আফতাবের অবস্থা বেগতিক। রাজনৈতিক সত্তার সে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে এত দূর এসেছেন, সেখানটা আজ ফাঁকা ফাঁকা ঠেকছে। এদিকে ভাই, অন্যদিকে ছেলে। কাকে বুঝাবেন, কি বুঝাবেন? বিনিময়ে ধমকালেন, আহা ধূসর, হচ্ছে কি? উনি তোমার গুরুজন। উত্তর এলো সাথে সাথে, গুরুজন হয়ে আমার ভাই এত সিন ক্রিয়েট করছে সেটা দেখতে পাচ্ছ না? গুরুজন হয়ে তোমার ভাই এত সিন ক্রিয়েট করছে এটা দেখতে পাচ্ছ না? সত্যটা তো আমার না বললেও চলতো। বলেছি কেন? কারণ পিউকে আমি মিথ্যের আশ্রয় নিয়ে পেতে চাইনি। আমজাদ কথা টেনে নিলেন। কণ্ঠে বিদ্রুপ ও রাগ একসাথে শোনালো, তাই নাকি? সাধু সাচ্ছ ধূসর? আমার মেয়ের মাথায় উল্টাপাল্টা ঢুকিয়ে এখন সত্য মিথ্যে দেখাচ্ছ? কি প্রমাণ করতে চাইছো তুমি? পিউ এসব করেছে তা তুমি জানতে না? কথাটা কি যথেষ্ট হাস্যকর লাগছে না শুনতে? একটা 18 বছরের মেয়ে নিজের বুদ্ধিতে এসব কাণ্ড করে বেড়াবে কেন? আমি কি আমার নিজের মেয়েকে চিনি না? মিনা মিনমিনে গলায় বললেন, আপনি কেন এরকম করে ভাবছেন বলুন তো? ধূসর কেন জেনে শুনে পিউকে এমন বিপদের মুখে ঠেলে দিতে যাবে? ও এমন ছেলেই নয়। তাছাড়া ও তো আমার মেয়েটাকে ভালোবাসে, তাই না? আমজাদের মেজাজ পুরোপুরি খিচড়ে গেল এবার। যেখানে এই মুহূর্তে ধূসর তার চক্ষুশূল, সেখানে স্ত্রীর কথায় জ্বলে উঠল শরীর। আঙুল তুলে ধমকে উঠলেন সবার মাঝে, তুমি চুপ করে থাকো। এই সব কিছু তোমার জন্য হয়েছে মিনা। মেয়ে কোথায় কি করে বেড়ায় সেসব খেয়াল রাখতে পারোনি? বাড়িতে বসে বসে মেয়ে আত্মহত্যার শখ সাজাচ্ছে। তুমি কি করেছিলে?
ঘুমাচ্ছিলে নাক ডেকে, আজ মেয়েটা নষ্ট হয়ে থাকলে তার জন্য অর্ধেকটা দায়ী তুমি। মিনার বাকরুদ্ধ। এক ঘর মানুষের সামনে স্বামীর এমন ব্যবহারে লজ্জায় মাটিতে মিশে গেলেন। জায়ের মেয়ের জামাই থেকে শুরু করে ইকবাল অবধি দাঁড়িয়ে আছে এখানে। রমণীর চোখ দুটো জ্বলে ভরে উঠল। তর্কবিহীন মাথাটা নামিয়ে নিলেন নিচে। পিউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মায়ের অপমানে বুক ফেটে চৌচির তার। প্রতিবাদ করল বোঝা স্বরে, আব্বু, আম্মুর এখানে কি দোষ? আম্মু তো কিছু জানেই না। রুবাইদা বলেন, ভাইজান আপনি শান্ত হন। মানছি পিউ অন্যায় করেছে, কিন্তু তাই বলে তার দায়িত্ব আপনি আপাকে দিতে পারেন না। আমজাদ আজ নিজের মাঝে নেই। হিতাহিত জ্ঞান তার শূন্যে নেমে এসেছে। চেঁচিয়ে উঠলেন উঁচু গলায়, আমি এত কিছু জানি না। তোমাদের ছেলে আমার মেয়ের মাথাটাকে চিবিয়ে খেয়েছে রুবা। কতটা বশ করে ফেলেছে। এতটুকু একটা মেয়ে বাবাকে রাজি করাতে ফ্যানে ঝোলার সাহস করতে পারেছি। ছি, আমি ভাবতেও পারছি না। নিজের স্বার্থ সিদ্ধি করার কি দুর্দান্ত বুদ্ধি তোমার ধূসর। ভেবেছ এক ঢিলে দুই পাখি মারবে, তাই তো? আমার মেয়েকেও পাবে, আবার রাজনীতিও ছাড়তে হবে না। বাহ, চমৎকার, সত্যি চমৎকার। বলতেই হচ্ছে এই বয়সে খুব ভালো রাজনীতিবিদ তৈরি হয়েছ। ধূসর চোখ বুজে শ্বাস ফেলল। তার তীক্ষ্ণ চিবুক ফুটছে। শ্যামলা কপালের পাটায় দুটো নীল শিরা স্পষ্ট। পিউ উৎকণ্ঠা চেপে রাখতে পারল না। ফের বলল, না, উনি এসব কিছু করেননি। যা করেছি আমি নিজের ইচ্ছেতে। এখানে কারো কোনো দোষ নেই। কান্নাই বেজে বেজে আসা কথাগুলো আমজাদ কানেই তুললেন না। হিস হিসে শ্বাসের সাথে বাতাসে মিলিয়ে দিলেন। ইকবার বিরক্ত হয়ে দেখছিল এসব। আমজাদের কাণ্ডকারখানায় তার মেজাজ খারাপ হচ্ছে বৈকি। এত বয়স্ক একজন মানুষ। ও তো এতদিন তাকে খুব বিচক্ষণ ভেবেছিল, অথচ তার ঘটে তো গবরই নেই। ধূসর যেখানে নিজেই পিউকে চড়িয়ে লাল করে দিতে এসেছিল, সেখানে এসব করবে এও সম্ভব? সে সময় পাশে এসে দাঁড়ালো সাদিফ। ছেলেটার ফর্সা মুখ ফ্যাকাশে। ফ্যাঁসে শ্বাস টেনে বলল, ইকবাল ভাই, এখন কি হবে? আঙ্কেল আবার বিয়েটা ভেঙে দেবেন না তো? ছেলেটার এমনই মাথা গরম, তার উপর সাদিফের লুতুপুতু কথা। বিত স্পষ্ট চোখে চাইল সে। খ্যাক করে বলল, বিয়ে কি তোমার চশমার মতোই 2 নম্বরই মাল যে ফট করে ভেঙে যাবে? ভুদাই মার্কা কথা বলো না তো সাদিফ বাবু। আমার শ্বশুর বাড়ির লোক তুমি, মানিজ্যতে লাগে। এর থেকে এখানে চুপ করে দাঁড়াও। ইকবাল সহজে রাগে না, এমন খ্যাচ স্বভাব তো পুরোপুরি বিরল। তাই হঠাৎ চোটপাটে ভড়কে গেল সাদিফ। বিড় করে বোকা বোকা চোখে, কিন্তু আমি কি করলাম? তার নিবেশন ঘুরল ধূসরের আওয়াজে। দুটো হাত বুকে গুজে দাঁড়িয়েছে সে। এত প্রতিকূলতার তোড়েও চোখ মুখের দৃপ্ত ভাব কমেনি। দৃঢ় সংকল্পে বাঁকানো ওষ্ঠপুট এখনো ওই রকম শানিত। কথার ভাঁজে ভনিতা নেই। সদর্পণে এক একলান আওড়ায়, আপনাকে আমি নিজের হয়ে কোনো সাফাই দেব না বড় আব্বু। আপনি যা ভাবার ভাবুন। আপনার আসলে মানুষ চেনার ক্ষমতা নেই। আপনার মনে হচ্ছে তো আমি পিউকে এসব করতে বলেছি। আচ্ছা বেশ, তাহলে তাই। কি করবেন এখন? কি করতে পারবেন আপনি? আপনার ক্ষমতা থাকলে পিউকে আমার থেকে কেড়ে নিয়ে দেখান। পারবেন না? হবে না এরকম। আমি হতে দেব না। কেন জানেন? কারণ পিউ আমার ছিল, আমারই থাকবে। আমি কেন? সৃষ্টিকর্তা না চাইলে কারো সাধ্য নেই ধূসরের থেকে তার ভালোবাসাকে কেড়ে নেওয়ার। পিউ কান্না ভুলে হা করে চাইল। সিক্ত নয়ন মুদে এলো। বিস্তর অনুভূতির ঘুরে ধূসরের মুখে প্রথম ভালোবাসা শোনার, কিংবা এই পাতলা ঠোঁট নেড়ে উচ্চারিত শব্দটা, অন্তঃপটের কড়কড়ে দোলনাটা অবধি সিক্ত হাওয়ায় দোল খেল যেন। একজোট মুগ্ধতায় কোথাও একটা হারিয়ে গেল পিউ। তার অলিক মুহে ডুবে থাকা আঁখি জোড়ায় দেখল না ধূসর। ফিরল না এক পল। নিজের মতো বলল, শিকদার ধূসর মাহাতাব জানে কে সে কেমন। তাই আপনি আমাকে যা ভাবার তাই ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমজাদ কটমটিয়ে বললেন, তা আসবে কেন? তুমি তো চূড়ান্ত অসভ্য একটা ছেলে। ভদ্রতার নাটক করছিলে এতক্ষণ, এবার তো প্রতি কথায় প্রমাণ দিয়ে যাচ্ছ তুমি কেমন। এখন যে বুঝেই ফেলেছ আমার মেয়ে তোমার মিষ্টি মিষ্টি কথায় কি সাংঘাতিক রকম ফেঁসে গেছে। আর কি চাই তোমার?
১৬ কলাই তো পূর্ণ হলো, তাই না? এ তা এত নাটকের কি দরকার ছিল বাবা? একেবারে দুজন গিয়ে বিয়ে সেরে এলেই পারতে, অন্তত মনটাকে অন্যভাবে বোঝাতে পারতাম আমি। ধূসর মেজাজ হারাতে চাইছে না, কিন্তু খেই তো কথা শোনে না। তার শক্ত চোয়াল ক্রমেই পুক্ত হয়ে উঠেছে, চোখ নামিয়ে দন্তপটি পিষল, অথচ মুখ খুলল সেই তুষারপাতের মতো। আপনাকে আমি আগেও বলেছি, ধূসর মাহাতাব কাপুরুষ নয়। সে তার ভালোবাসাকে সবার সামনে দিয়ে জিতে নিতে জানে। পিউ বোকা, তাই ধৈর্য হারিয়ে একটা ভুল করতে যাচ্ছিল। কিন্তু আপনি এখন কি করছেন? সামান্য ব্যাপারটাকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে আমাকে দোষ দিচ্ছেন? বেশ দিন, কিন্তু কেন মারতে যাচ্ছিলেন ওকে? আপনার কি মনে হয় পিউকে মারলে বা বিয়ে নিয়ে অশান্তি করলে ও আমাকে ভালোবাসা ছেড়ে দেবে? সেসব আমি বুঝবো। তোমার থেকে আমি কোনো উপদেশ নিতে চাইনি। এত কিছুর পরেও তোমার মতো ধান্দাবাজ ছেলের সাথে পিউয়ের বিয়ে হবে না, ব্যাস। ইকবাল নাক কুঁচকে বলল, এই তো হিটলার বেটা ঠিক আগের রূপে ফিরে এসেছে। আমি জানতামই এমন হবে। সাদিফের কণ্ঠে ভয়। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কোথায় ভাবলাম সব ভালোই মিটে গেছে, এ দেখি আবার নতুন ভেজালের উৎপত্তি। আফতাব নড়ে চড়ে দাঁড়ালেন, কথা সাজিয়ে এগিয়ে এলেন 2 পা। ভাইজান, আপনি একটু মাথা ঠান্ডা করুন, দরকার হলে বসুন 2 মিনিট, ওরা ছেলে মানুষ। বলতে বলতে হাতটা কাঁধে রাখলেন তিনি। সাহসা ঝাটকা মেরে সরিয়ে দিলেন আমজাদ। ভীষণ চোটে বললেন, খবরদার আফতাব, এই অসভ্য ছেলের হয়ে তুমি আর একটাও কথা বলবে না আমার সাথে। আমি আমার সিদ্ধান্ত বদলালাম না। না মানে না, পিউ এর বিয়ে আমি অন্য কোথাও দেব। না পারলে কেটে ভাসিয়ে দেব নদীতে, তাও তোমার ছেলের সাথে কোনো বিয়ে নয়। পিউয়ের ধীরস্থির কান্না বেড়ে গেল এবার। ঋণে কণ্ঠ ফুঁড়ে শব্দটা ছিটকে এলো বাহিরে। ধূসর মাথা ঠান্ডা রাখার প্রয়াস চালালো। তার সরু নজর মোজাইকের মেঝেতে। খসখসে হাতটা মুঠোয় করে চুপ রইল কিয়ৎক্ষণ। কিছু সময় কাটল, অতঃপর বড় জোর 2 সেকেন্ড। আশঙ্কায় জড়সড় সবার মাঝে তখন বিস্তর নীরবতা নেমেছে। সেসব চূর্ণ হলো ভেসে আসা এক নিগাদ দগদগে স্বরে। বড় প্রতাপ নিয়ে বলল, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছেন বড় আব্বু, তাই তো? না, একদম নেবেন না, কারণ আমার ধৈর্য সহ্য নেই। পিউয়ের বেলায় তো একেবারেই নেই এসব। আমি ভদ্রভাবে কথা বলেছি, আপনাকে বোঝাতে চেয়েছি, মানেই যে আমি খুব ভদ্র তাও কিন্তু নয়। আপনি আমাকে ঠিক চিনেছেন। আমি সত্যিই অসভ্য। অন্তত নিজের জিনিস নিজের কাছে রেখে দেওয়ার বেলায় আমার সভ্যতা আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি। তাই আপনি যাই করুন, যাই বলুন না কেন, পিউয়ের বিয়ে হলে আমার সাথেই হবে। এই বারবার বিয়ে হবে না বলে কি চাইছেন? আমি পিউকে তুলে নিয়ে বিয়ে করি? আপনার কি মনে হয় আমি তা পারবো না? কিন্তু ওই যে বললাম, পিউকে আমি বউ বানাবো, সারা দেশকে জানিয়ে। চোরের মতো চুপি চুপি নয়। তাই একটা কথা শুনে রাখুন, শুধু আপনি নন, বাড়ির সবাইকে বলছি, পিউয়ের বিয়ে হলে আমার সাথেই হবে। এই পৃথিবীতে ও যদি কারো বউ হয়, সেটা হবে শুধু শিকদার ধূসর মাহাতাবের বউ। পিউয়ের গলা চুইয়ে চোখের জল গলায় এসে নামলো। পিউর গাল চুইয়ে চোখের জল গলায় চুইয়ে এসে নামলো। প্রচণ্ড ভালো লাগা কামড়ে ধরল তনুমন। ধূসর ভাই মুখে কোনোদিন তোকে ভালোবাসি বলেননি, কথায় কাজে যত্নে কিংবা যুক্তিতে বুঝিয়েছেন। এই যে আজও তার প্রত্যেকটি বাক্যে তীব্র ভালোবাসা প্রমাণ বয়ে নিচ্ছে। এত প্রখর ভালোবাসা, এত প্রখর অনুভূতি, যার মাঝে তার জন্য একবার কেন আরো 1000 বার স্বেচ্ছায় মরতে পারবে পিউ। তার ঘোর ভাঙল বাবার কথায়। আমজাদ বিরল মুখে বললেন, মানে? এটা কি মঘের মুলুক পেয়েছ? এমপি হয়েছ বলে কি মাথা কিনে নিয়েছ সবার? আমার মেয়ের বিয়ে কোথায় দেব সেসব আমি ঠিক করব। একবার যখন বলেছি তোমার সাথে ওর বিয়ে দেব না, তখন দেবও না। পিউ আর চুপ থাকতে পারল না। ভালোবাসার যুদ্ধে বাবার প্রতি ভয় বিনয় মুহূর্তেই উবে গেল আকাশে। ফ্যাসফ্যাসে কান্নার মাঝেও আস্তে করে বলল, তাহলে এবার আমি সত্যি মরে যাব আব্বু। আগেরবার নাটক করেছিলাম তোমাকে ভয় দেখাতে, কিন্তু এবার আর তা করব না। তুমি চাইছো তো আমি মরে যাই? বেশ, সত্যি আমি মরে গিয়ে দেখাবো তোমায়। কথা শেষ হলো না, সবেগে কনুইটা টেনে নিজের দিকে ঘোরালো ধূসর। দাঁত খিচে বলল, এক চড় মারবো বেয়াদব।
মরা ছাড়া তোর মুখে আর কোনো কথা নেই? আমি আছি না এখনো? তোকে এত পাকামো করতে কে বলেছে? পিওর নজর পায়ে শরীর নাড়িয়ে হেঁচকি তুলকে শুধু বারবার গড়িয়ে পড়া চোখের জল কবজি তুলে মুছল। আমজাদ আশ্চর্য হয়ে বললেন, তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আমার মেয়েকে মারার কথা বলছো? এরপর তো তোমার কাছে আমি মেয়ে আরও দেব না। ইকবালের আর শান্ত থাকা হলো না, এগিয়ে এলো, কথার মাঝে আগ বাড়িয়ে বলল, আঙ্কেল আপনি এমন কেন করছেন বলুন তো? এটা কি আরে বাবা, ওরা দুজনকে এটা কি কলা ভাগ হচ্ছে যেন? একবার আঙ্কেল আপনি এমন কেন করছেন বলুন তো? এটা কি কলা ভাগ হচ্ছে যে একবার বলছেন দেবেন, একবার বলছেন দেবেন না? আরে বাবা, ওরা দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আমার বন্ধুর মতো জামাই আপনি সারা দেশে খুঁজেও পাবেন না বলুন তো? পাবেন বলুন তো? আর সব থেকে বড় কথা, এই এত কাছে একটা বেয়াই বাড়ি পাচ্ছেন, হেঁটে আসবেন, গাড়ি ভাড়া অবধি লাগবে না। তাহলে আপনার এত গড়িমসি কিসের? মেয়ে বিয়ে তো একদিন দিতেই হবে, তাহলে এখনই দিয়ে দিন। অহেতুক দেব না এসব প্যাচের জন্য একজন এমপি আটকা পড়ে যাচ্ছে। এখানে তর্ক না করলে ওই সময়টা কিন্তু ধূসর পার্লামেন্টে দিতে পারত। দেশের কাজ আরেক ধাপ এগোতো না বলুন? না তা না, ধ্যাত। তার যুক্তির বহরে এত কিছুর মাঝেও ফিক করে হেসে ফেলল সাদিফ। পুষ্পা বিরক্ত হয়ে বলল, শুরু হয়ে গেছে। কোত্থেকে কি বলল ও নিজেও বুঝেছে। মারিয়া ঠোঁট উল্টে মাথা নাড়ল। না, বলল না। আমিও শেষেরটুকু বুঝিনি। আমজাদ পাল্টা জবাব দিলেন না, চোখে মুখে স্পষ্ট অনীহা। ইকবাল বুঝল না তার কথা কাজে দিচ্ছে কি না। ঠিকঠাক বোঝাতে পেরেছে তো? ধূসর দৃঢ় কণ্ঠে বলল, শুনুন বড় আব্বু, পিওর মাথা থেকে আপনি আমাকে মুছে ফেলবেন ভাবলে আপনি ভুল। আমি পিওর মাথায় নই, মনের সবটাতে আছি। সেই মন থেকে আমাকে মুছে ফেলার ক্ষমতা আপনার হয়নি। আর সত্যি বলতে আপনি পারবেন এমন সুযোগ আমি কখনো আসতেও দেব না। পিউ বউ সাজবে, বিয়েও হবে, দেখি কি আটকায়। ধূসরের অদম্য সাহসে ভরা কণ্ঠের জোয়ার গোটা বাড়ির সাথে সাথে থমকে দাঁড়ালো আমজাদকেও। স্তব্ধ হয়ে পড়লেন তিনি। আর পিউ মেয়েটার পুরন্ত দুই ঠোঁট দুই প্রান্তে গিয়ে বসেছে। পাতা ফেলতে ভুলে গেছে বিমুর ভালোবাসার বুঝতে পারছে। বাবা কেন পারছেন না? পিউ জানে ওর সমস্ত ভালো থাকা ধূসর ভাইয়ে আটকে আছে, যার মন, ধ্যান, জ্ঞান, স্বস্তি, শান্তি ওই শ্যামলা মানুষে বন্দি। তাকে ছাড়া পিউ বাঁচবে আদৌ? আচ্ছা, এসব বাবাকে কি করে বুঝাবে পিউ? মেয়ের ডাগর চোখের ওই অসহায়ত্ব আমজাদ বুঝলেন কিনা কে জানে। তার নজর তখনও সামনের যুবকেই কয়েদি। এখনো তাদের দুজনের মাঝে দাঁড়িয়ে রয়েছে ধূসর। আমজাদের মনে হলো বাবা মেয়ের মধ্যেকার এই মানুষটার শরীরটা যেন শক্তপোক্ত দেয়াল, যাকে তার মেয়ে স্বেচ্ছায় তুলে দিয়েছে। সেই দেয়াল টপকে মেয়ের ভালো চাওয়া কি কখনো সম্ভব? আমজাদ কি আর পারবেন কখনো পিউকে নিজের মতো গড়তে? ভদ্রলোক পোড়া শ্বাস নিলেন। এতকাল ধরে সযত্নে আগলে রাখা মেয়েটা তার এভাবে বিগড়ে গেল, তাও মাত্র কদিনে। একজনকে পাওয়ার লোভে বাবার সাথে মরার অভিনয় অবধি করল। ভদ্রলোক ঢোক গিলে ঝিম মেরে রইলেন। হয়তো ভাবছেন কিছু। গোটা বসার ঘর থমথমে তখন। প্রাচীরের ইট কাঠে মৌনতার প্রতাপ। কারো মুখে কথা নেই, চোখে মুখে ত্রাস মেখে তারা এই দুটো মানুষকেই দেখেছে। তখনই মুখ খুললেন ভদ্রলোক। খুব ধীরে শুধালেন, ধূসরের সাথে বিয়ে না হলে মরে যাবে, তাই তো? বাবার আশঙ্কিক প্রশ্ন বাণে হুঁচট খেল পিউ। চাইল অপ্রতিভ নয়নে। আমজাদ কাষ্ঠ হেসে বললেন, দুদিনের একটা ছেলে, তোমার কাছে আজ সব হয়ে গেল। আর আমি যে ছোট থেকে তোমাকে এত আদর এত যত্ন রেখে বড় করলাম,
তার কোনো দাম তুমি দিলে না। বেশ, চাইছো যখন বিয়ে হবে, তোমার বিয়ে ধূসরের সাথেই হবেই পিউ। জীবনটা বরবাদ করতে চাইছো তো করো, পরে যখন অনুশোচনা হবে তখন না হয় এসো বাবার কাছে। পিউ ঠোঁট নড়ে কিছু বলতে চাইলেও শুনলেন না তিনি। পুরো কণ্ঠে ডাকলেন, আফতাব। শশব্যস্ত জবাব দিলেন ভদ্রলোক, জি ভাইজান। বিয়ের বন্দোবস্ত করো, এই মেয়েকে যত তাড়াতাড়ি পারি বিদায় করে দেব। ঘোষণা দিয়েই ঘুরে হাঁটা ধরলেন আমজাদ। পিউ আঁতকে উঠে আর্তনাদ করে পেছনে ছুটে যায়, আব্বু, আব্বু, আমার কথাটা শোনো আব্বু। মেয়ের করুণ ডাক আজ কাজে দেয়নি। আমজাদ থামলেন না। লম্বা পায়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলেন। মুখের উপর শটান বাঁধায় পিউয়ের উদ্বিগ্ন পা থেমে যায় অধৈর্য হয়ে ধাক্কায় কয়েকবার, কিন্তু না, বাবা খোলেনি। তুরন্ত কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। পাতলা শরীরটা নিয়ে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। রুবাইদা, মারিয়া, পুষ্প কাছে ছুটে আসে। মেয়েটাকে ঘিরে বসে সবাই। রুবাইদা ওর মাথা বুকে চেপে ধরলেন। মুহূর্তে হাউমাউ করে কেঁদে উঠল পিউ। মিনা এলেন না। ভেজা চোখে আঁচলে মুখ চেপে দাঁড়িয়ে রইলেন জায়গায়। অথচ অন্তবাসিনীরা তো আজহারি কান্নায় আজ ফিরল না ধূসর। দীর্ঘ পা ফেলে বাড়ি ছেড়ে গেল। আফতাব হতাশ চিত্তে ছোপায় বসে পড়লেন। সাদিফ চশমা খুলে হাতে নিল। চোখ ডলে দীর্ঘশ্বাস ফেলল কয়েকবার। যে অশান্তি শুরু হয়েছে আজ, এর শেষ কোথায় কে জানে। ইকবাল দাঁড়িয়ে থাকতে পারেনি। বন্ধুর পিছু নিয়ে বাহিরে চলল সেও। ধূসর একদম গেট পেরিয়ে রাস্তার দিকে দাঁড়ালো। কথাবার্তাহীন, থমকে থাকা নদীর মতো শান্ত সে। ইকবাল চুপচাপ পাশে এসে থামে আর চোখে চেয়ে বোঝার চেষ্টা করে ওর মনে কি চলছে। ধূসরের চোখ মুখ ঠিক নেই। নিমরুট দাঁত পিষছে শুধু। চোখ ঘন চুল খামচে ধরে ঠেলছে উপরে। শ্যামলা চেহারায় অশান্ত অস্থির ভাব। হাত দিয়ে ঘাড় ডলতে চাইল ওর দিকে। ফট করে শুধালো, সিগারেট আছে? ইকবাল থমকে যায়। কণ্ঠ সিংহে, হ্যাঁ দে। ছেলেটার চোখে অবিশ্বাস্য। তুই সিগারেট খাবি? তুই? কতবার বললে বিশ্বাস হবে? না মানে? ধূসর বিরক্ত হলো। তুই দিবি? দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিল ইকবাল। লাইটার সিগারেট বের করে বাড়িয়ে ধরল সামনে। ধূসর একটা নিয়ে ঠোঁটের ভাঁজে বসায়। রক্ত জবার মতো লালচে উষ্ঠপুটে এ জিনিস বড্ড বেমানান। ইকবালের নাক ছিটকে এলো অনীহায়। ইচ্ছে করল টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে। ততক্ষণে সিগারেট ধরিয়েছে ধূসর। ভক ভক করে সাদা ধোঁয়া মিশে যাচ্ছে বাতাসে। ইকবাল আহত চোখে দেখে গেল সেটুকু। পরপর রয়ে শয়ে বলল, কি হয়েছে বলতো, এত অস্থির কেন তুই? ধূসরের ছোট্ট জবাব, এমনি। ও মুচকি হাসে। পিউ কাঁদছিল বলে কষ্ট হচ্ছে? একটু চুপ রইল সে। বলল তারপর, কেমন আব্বু আব্বু করছিল দেখেছিস? ওর বাপটা এমন কেন? সাধে কি আর হিটলার বলি? বেটা আসলেই জাত হিটলারের বংশধর। কিন্তু তুই পিউ এর সাথে অমন কেন করলি? কথাটা না বললে কি হতো? ধূসর মুহূর্তেই শক্ত করল স্বর। ওটা ওর শাস্তি। মরতে যাবে কেন? সে তো তোকে পাওয়ার জন্যই গেছিল। তুই শালা কি নিষ্ঠুর! এই জন্যই বলে যার জন্য করচুরি সেই বলে চোর। ধূসর সিগারেটে আরাম পেল না। অভ্যাস নেই এসবের। দুটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। ভ্রু কুঁচকে বলল, আমার জন্য এসব করতে হবে কেন? আমি কি চলে যাচ্ছি? আমি একটা ব্যবস্থা করতে পারতাম না? আজ যদি ওর বাপ সময় মতো দরজা না খুলতো বা ওকে নামাতে একটু দেরি হতো, কি ঘটতো ভেবে দেখেছিস? তাও তোকে পাওয়ার জন্যই তো করেছে। একটু মেয়েটার মন বুঝবি না? ধূসরের নিরেট চিবুক বদলে গেল হঠাৎ। কেমন শোনালো জমাট স্বর। আর আমার? ও মরতে গেছিল শোনার পর আমার কেমন লেগেছিল ইকবাল, সেটা কে বুঝবে? ইকবাল বিফল শ্বাস ফেলল। এই ঘাড়তেরা ছেলেকে বোঝানোর সাধ্যে তার নেই। তাহলে এখন কি করবি? পিউ তো কাঁদছে দেখে এলাম। ধূসরের ভাবমূর্তি নিস্পষ্ট। বলল নিষ্প্রভ, কাঁদুক এখন। বিয়ের পর আদর করে পুষিয়ে দেব। তুই গিয়ে আয়োজন শুরু কর। ইকবাল শেষ কথা শুনল না। প্রথম লাইনের জের ধরে ভ্রু তুলল কপালে। ইস, কি নির্লজ্জ রে তুই ধূসর! আমার সামনে এভাবে আদর করার কথা বলতে জিভটা একটু কাঁপলো না? একটু লজ্জাও নেই তোর? ধূসর কপাল কুঁচকে বলল, তোর আছে? ও দাঁত মেলে দিল।
না শান্ত হয়ে বলল, না আমার ওসব লজ্জা টজ্জা নেই। কবি বলেছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। আমি আবার একটু রোমান্টিক মানুষ তো, ওসব কবি টবিদের খুব মান্য করি। যাকগে, বিয়ের আগে এত জ্বালাচ্ছিস মেয়েটাকে, বিয়ের পরে একটু শান্তি দিস ভাই। ছোট বাচ্চা হিংস্র বাঘ হয়ে ঝোপকোপ দিস না। ধূসর চোখ রাঙালো। চুপ, যেটা বললাম কর। যাচ্ছি। এভাবে চোখ বড় করে তাকানোর কি আছে? ইকবাল চলে গেল। ধূসর রাস্তার পড়ে থাকা সিগারেটের জ্বলন্ত মাথাটা জুতোয় পিষে দেয়। পরপর গভীর চোখ তুলে চায় বাড়ির দিকে। পিউ কি এখনো কাঁদছে? মৌসুমের পালাবদল হলো না। প্রকৃতির সেই একই রকম গম্ভীর। আকাশে ছুটে বেড়ানো মেঘেদের গুরুভার স্বভাবে যা আরো প্রকট হয়ে উঠল। তবে এক চুটকিতে বদলে গেল শিকদার বাড়ির বিচিত্র রূপ। এক এক রকম দ্বিধাদ্বন্দ্ব থুবড়ে পড়েছেন বসবাস করা এক একজন মানুষ। সবচেয়ে বেশি দোটানায় ভুগছেন আফতাব শিকদার। আমজাদ বলছেন বিয়ের বন্দোবস্ত করতে। নির্ঘাত বুকে পাথর চাপা দিয়েই বলেছেন একথা। ভাইয়ের অসন্তুষ্টি নিয়ে তিনি কিভাবে করবেন এই কাজ? অথচ ধূসর তার কোনো মাথা ব্যথাই নেই। নির্লজ্জের মতো নিজের বিয়ের কাজ নিয়ে মেতেছে। সাথে জুটেছে দুই সৈনিক, ইকবাল আর সাদিব। দুজনে এই সম্পর্কে মেয়ে জামাই। আফতাব না পারছেন এদের কড়া করে কিছু বলতে, না পারছেন সইতে। ইকবাল একদিনের মধ্যে ক্যাটারিংয়ের জোগাড় যন্ত্র করে ফেলেছে। সাদিব ছুটেছে কমিউনিটি সেন্টার বাছাইয়ের কাজে। এ নিয়ে তাদের ভীষণ ব্যস্ততা এখন। নিরাশ শ্বাস ফেললেন ভদ্রলোক। গত বিকেল পেরিয়ে আজ সকাল হলো, কিন্তু কারোর ছোটাছুটির ইতি টানা হয়নি। তিনি কি করছেন বুঝতে পারছেন না। খবর পেয়েছেন আমজাদও বিয়ের কাজে উঠে পড়ে লেগেছেন। কিন্তু এসব কি ভালো কথা? একটা বিয়ে হচ্ছে, তাও তার একমাত্র ছেলের বিয়ে। এখন আনন্দ থাকবে, হইচই থাকবে, এমন গোমরা মুখে বিয়ে হয় কখনো? পিঠের হাতে দুই হাত বেঁধে বাগানে পায়চারি করছিলেন আফতাব। মুখখানা চিন্তায় ডুবে আছে তখন গেট থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো। ধূসর জগিং করে ফিরেছে। সহসা হাঁটা থেকে থামলেন তিনি। ছেলেটা বাবাকে দেখেও দ্বিতীয়বার ফিরল না। সোজা গিয়ে এক কোণের টেবিলে হতে চেয়ার টেনে বসল। একটু পর গৃহকর্মী আসে। হাতের ট্রেতে 2 কাপ চা আর কয়েক পিস স্যান্ডউইচ। তার চায়ের কাপ সহ স্যান্ডউইচের ট্রেটা ধূসরের সামনে রাখল সে। অন্য কাপটা আফতাবকে দিল। ফিরে যাওয়ার সময় বলল, ধূসর ইকবালকে ডেকে দেবেন তো? জি। মেয়েটা ঘাড় নেড়ে চলে যায়। আফতাব কাপে চুমুক দিতে দিতে আর চোখে চাইলেন। ধূসরের মনোযোগ ফোনে। ডায়াল লিস্টে কারো নম্বর খুঁজছে। চশমার পাওয়ারের অদূর হতে একটু স্পষ্ট বুঝলেন তিনি, কিন্তু বুঝতে পারলেন না ধূসরের মেজাজ কেমন। কাল যা তুলকালাম কাণ্ড ঘটালো ও বাড়ি, এখন কি কথা তোলার উপযুক্ত সময়? ভদ্রলোকের উসখুসে চিত্ত হয়তো ধরে ফেলল ধূসর। কেমন আচমকা বলল, এভাবে দেখার কিছু নেই, কিছু বলতে চাইলে এখানে এসে বসো। আফতাব থমথম খেলেন। চোখ দুটো প্রকট হয়ে। সাথে ধূসর তো ফোনে চেয়ে আছে। তবে বুঝলো কি করে? ভাইজান একদম ঠিক বলেছেন। আচ্ছা, শেয়ানা ছেলে একটা। ভদ্রলোক গলা ছাড়লেন। কণ্ঠ পুরুত্বের ছাপ এনে বললেন, দেখবো কেন? দেখার কি আছে? আমি তো হাঁটছিলাম। ধূসর কিছু বলেনি। তবে আফতাব ঠিক খেয়াল করলেন ওর নিটোল ঠোঁট এদিকে বেঁকেছে। হাসল ছেলেটা, তাও এমন বিদ্রূপ করে। অমনি 2 পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালেন তিনি। রেগে বললেন, হাসার কি হয়েছে? কি বলেছি হাসার মতো? ধূসর চোখ তুলে চাইল। কপাল ভাঁজ। তুমি কি তোমার ভাইয়ের হয়ে ঝগড়া করতে এসেছ? তোমার ভাই করবে না। উনি তোমার চাচা হন। ধূসর চুপ। তার নিঃসহায়তার চটে গেলেন আফতাব। একটা কথা বলে 10 মিনিট চুপ থাকা কোন ধরনের অভ্যাস তোমার? সবসময় এমন ভাব করো যেন সামনের মানুষটাকে তুমি পাত্তাই দাও না। শোনো ধূসর, তুমি যদি এমপি হয়ে থাকো, তবে আমিও এখানকার সাধারণ সম্পাদক, বুঝলে?
পাওয়ার কিন্তু আমারও কিছু কম নেই। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল, যাতে স্পষ্ট বিরক্তি। ভদ্রলোকের মেজাজ আরও বিগড়ালো তাতে। খেয়াল করলেন ধূসর কল লিস্ট স্ক্রল করছে এখনো। এত মনোযোগ দিয়ে খুঁজছেটা কি? না, কৌতূহল আর চেপে রাখা গেল না, জিজ্ঞেস করেই বসলেন, এত মনোযোগ দিয়ে কার নম্বর খোঁজা হচ্ছে শুনি? সে বলল, রেডিসন ব্লু এর ম্যানেজার। ওখানে কি কাজ? পার্টি থ্রো করবে নাকি? ধূসর সাথে সাথে বলল, না, বিয়ের জন্য। আফতাব হোঁচট খেলেন, কণ্ঠ শৃঙ্গে নিয়ে বললেন, আবার বিয়ে? তুমি এখনো বিয়ে নিয়েই পড়ে আছো? আরে বাবা ভাইজান যে কাল ওসব কথা রাগের মাথায় বলেছেন, সেটাও কি এখন তোমাকে হাত ধরে বুঝিয়ে দিতে হবে? ধূসর চোখ তুলে চাইল, নিঃসারিত জানালো, সেটা তোমার ভাইজানের ব্যাপার। উনি কিভাবে কোন কথা বলেছেন সেসব নিয়ে তো মাথা ঘামানোর সময় আমার নেই। আমার ওনার মেয়েকে দরকার ছিল, পাচ্ছি, ব্যাস এতেই শেষ। ভদ্রলোকের চোখ কপালে উঠে যায়, আশ্চর্য হয়ে বললেন, তুমি ভারী বেহায়া ছিলে তো। ইকবাল হাজির হলো তখনই। কাল আর সে বাড়ি ফেরেনি, বউয়ের কাছেই থেকে গেছে। সদ্য ঘুম থেকে উঠায় শতনমুখ শিশুসুলভ ভোলা। আফতাবের শেষ কথাটা শুনেছে ও। এলোমেলো চুলগুলো দুলিয়ে একটু জোরে হেঁটে এলো, এক হাত দূর থেকেই বলল, একদম ঠিক কথা বলেছেন, ও আসলেই বেহায়া আঙ্কেল। আমি অবশ্য আগে থেকেই জানতাম। লজ্জাও, কিন্তু ওকে দেখলে লজ্জা পায়। কাল আমাকে যা বলেছে না আঙ্কেল, ওসব শুনলে তো আপনি এক্ষুনি বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়বেন। ভদ্রলোক সাগ্রহে শুধালেন, কি বলেছে? ধূসর কঠিন চোখে চাইল, অমন্তর এক দৃষ্টিতে সব গুলিয়ে ফেলল। ইকবাল হা করতে চেয়ে ওর ঠোঁটটা টিপে নিল জোরে, আমতা আমতা করে বলল, না মানে সে অনেক বড় কথা, এত ছোট মুখে বলা যাবে না। আর আপনি শখ করে বুকে হাত দিয়ে শুয়ে পড়বেন অমন কিছু আমি চাইতে পারি? না না, আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আঙ্কেল। কসিম কালেও কোনো জামাই তার শ্বশুরকে এতটা ভালোবাসেনি। আফতাব নাক কুচালেন, ঠিক জানেন। ইকবাল কথা ঘুরিয়েছে। ছেলেটা হাসলো, বড় গদগদ কণ্ঠে বলল, আপনি নাস্তা করেছেন আঙ্কেল? না। সে কি এখনো করেননি? এই বয়সে না খেয়ে থাকা কি ভালো? ফুসফুস, লিভার, কিডনি, ওদেরও তো একটা মূল্য আছে। বলুন, ক্ষতি টতি হবে না। যান খেয়ে নিন। আফতাব দাঁড়িয়ে রইলেন। ইকবাল রীতিমতো জোরাজুরি শুরু করলো। নাছোড়বান্দা ছেলের কাছে হার মেনে শেষমেশ হাঁটা ধরলেন ভদ্রলোক। যেই মাত্র ঘরের চৌকাঠ পার হলেন, অস্ত্র ধূসরের পাশের চেয়ারটায় ধপ করে বসলো ইকবাল। ভীষণ গুরুতর হয়ে বলল, তাড়াতাড়ি বাবা হওয়ার কোনো টিপস জানিস? হতদম্ব চোখে চাইল ধূসর। কি ভাই, আমি বউ রেখে আর এক রাতও থাকতে পারছি না। যদি একটা বাবু হয়, সেই যতই হলেও ওকে বাড়ি নিতে পারতাম। ইকবালের কণ্ঠে হা হুতাশ। ধূসর অতিষ্ঠ শ্বাস ফেলল। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে মাথা চুলকায় ছেলেটা। চোখ সরিয়ে আদুরে দেখল এক পল। শিকদার বাড়ির দেওয়াল পরিষ্কার বোঝা যাচ্ছে। কদিন আগে আমজাদ বাগান সাফ করিয়েছিলেন, তাই ওদিকটা বেশ তকতকে এখন। জিজ্ঞেস করলো, পিউপির সাথে কথা হয়েছে? মাথা নাড়ল ধূসর। এখনো বলিসনি? খোঁজ টোজ নিচ্ছিস? খাওয়া দাওয়া করেছে আদৌ? মারিয়াটাকে পাঠিয়েছিলাম, খাইয়ে দিয়ে এসেছে। বাহ। আর তোর শ্বশুর, ওই হিটলার বেটা, কোন বন্দুকের নলে বসে আছে? জানি না, করুক যা ইচ্ছে। বিয়েটা তাহলে হচ্ছেই। ধূসর চোখ ছোট করলো। হবে না কেন? ইকবাল ফের প্রশ্ন করতে হা করলো, আটকে দিল সে। এত বাজে কথা ছাড়, যেটা বলতে ডেকেছিস শোন। ও সজোরে মাথা নড়ল। না, আমি এখন কিছু শোনার মুডে নেই। আগে আমাকে আর্লি ফাদার হওয়ার মিশন সাকসেস করতে হবে। এ নিয়ে আমি খুবই চিন্তিত। ধূসর নাক ফুলিয়ে বলল, তাহলে যা, সর এখান থেকে। ইকবাল ঠোঁট উল্টায়, কণ্ঠে মেয়েলি অভিমান টেনে বলে, আমি পাশে বসলে সবসময় এমন খ্যাক খ্যাক করিস কেন? পিউ কোলে বসলেও তো খুব আরাম লাগে। ধূসর আশ্চর্য হয়ে বলল, তুই বারবার তোর সাথে ওর তুলনা করিস কেন? তুই আর ও এক। ও আমার বউ হবে, তুই হবি? ছি, আমি অমন ছেলে নই। তুই নিজের মতো অন্য কাউকে খুঁজে নে। ধূসর দাঁত পিষতেই ছিটকে যাওয়ার মতন
উঠে দাঁড়ালো ইকবাল। একটু দূরে গিয়ে আঙুল তুলে বলল, এই শালা সম্বন্ধী, নিজের সিনিয়রকে ইজ্জত করতে শেখ, না হলে জীবনে কখনো সামনে যেতে পারবি না। ধূসর উঠে দাঁড়ালো, ডান ভ্রু নাচিয়ে বলল, তাই? ওকে এগুতে দেখেই দু পা পিছিয়ে গেল ইকবাল। চোখে ভয় অথচ কণ্ঠে একই রকম ঠাটবাট নিয়ে বলল, ইয়েস, বিয়ে শাদির ব্যাপারে আমি তোর সিনিয়র, সবসময় সম্মান দিবি আমাকে, সালাম তো প্রতি কথায়। না হলে বন্ধু, একবার আমার অভিশাপ লেগে গেলে বিবাহিত জীবন কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। ধূসর আশপাশ দেখছে, খুঁজছে কিছু। বাগানের ঘাসের বুকে একটা শুকনো ডাল পড়েছিল, তার দৃষ্টি থামতে দেখে আঁতকে উঠল ইকবাল। বুঝতে বাকি নেই গুন্ডাটার মাথায় কি চলছে। চোখ পাকিয়ে বলল, খবরদার ধূসর, ওটা ধরলে কিন্তু তোর। তার মুখের কথা মুখে রইল, লাঠি হাতে তুলল ধূসর। ফিরে চেয়ে বলল, সম্মান চাই না তোর, দিচ্ছি দাঁড়া। হুমকির আঁচ পেতে বাচ্চাদের মতো ছুটল ইকবাল। ওপাশ থেকে সদ্য বের হয়েছে সাদিপ। জোরালো বেগে রাশ টানার আগেই ধাক্কা খেল দুজন। চিত্ত হয়ে পড়তে পড়তেও নিজেকে সামলালো ছেলেটা। চপল ইকবালকে আগলে ধরল দুরন্ত হাতে, ভরকে বলল, কি হয়েছে, আপনি এভাবে ছুটছেন কেন? আরে দেখতে পাচ্ছ না তোমার গুন্ডা সম্বন্ধী এগিয়ে আসছে। এই বেটা এখন এমপি হলে কি হবে? এক সময় কত গুন্ডামি করেছে, সে কি আর আমার মনে নেই? শোনো সাদিপ বাবু, আমরা কিন্তু ভাইরা ভাই, একই নৌকার মাঝি। এই দুঃসময়ে তুমি আমার সামনে ঢাল হয়ে দাঁড়াও। স্বাস্থ্যে ভালো মোটাসোটা তুমি, ও এলে যেন সব তোফান তোমার উপর দিয়ে যায়। সাদিপের ভেবাচেকার ধাপ এখনো কাটেনি, ততক্ষণে ধূসর সামনে এসে দাঁড়ালো। ইকবাল চট করে আড়াল হলো পেছনে। ও বলল, একটা বাচ্চা ছেলের পেছনে লুকিয়েছিস, আর আবার আমার সিনিয়র বলে দাবি করিস, নিজেকে লজ্জা করে না তোর? ইকবাল দুপাশে মাথা নাড়ালো, বোঝালো, করে না। ধূসর হুঙ্কার ছুড়ল পুরো স্বরে, সামনে আয়, দেখি সিনিয়রের সম্মান কতভাবে করা যায়। না, একদম আমার ফুলের মতো শরীরে টোকা দেওয়ার চেষ্টা করবি না ধূসর। এই শরীরে শুধু আমার বউয়ের অধিকার। কি ব্যাপার সাদিপ বাবু, তুমি দাঁড়িয়ে আছো কেন, বলো কিছু। ছেলেটার চৈতন্য এখনো ফেরেনি। দুজন বড় বড় মানুষ এমন করে ঝগড়া করছে, তাও একজন সম্মানী এমপি, আরেকজন সভাপতি। ওদের খুনসুটিতে সাদিপের হাসি পায়, কিন্তু হাসলো না। এই মুহূর্তে হাসলেই বিপদ। ইকবাল ভাই ঠিক কথা শোনাবেন, আর ভাইয়ের কথা মানে ভরা মজলিসে মান সম্মান লাটে। নিজেকে সামলে নিয়ে বলল, হা না মানে ধূসর ভাই, এবারের মতো ছেড়ে দিন। ইকবাল ভাই ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। ধূসরের চোখ ইকবালের দিকে, পূর্ণ সম্মতি বোঝাতে ঘন ঘন মাথা নাড়ছে সে। ও আর কিছু বলল না। শুকনো ডালটা ফেলে আবার চেয়ারের দিক গিয়ে বসলো। সাদিপ হেসে বলল, বিপদ কেটে গেছে ইকবাল ভাই, আর ভয় নেই আপনার। ইকবাল সাহসে সোজা হয়ে দাঁড়ালো, বুক চিতিয়ে বলল, ভয় কিসের? ওকে ভয় পাই আমি? আসলে কি বলতো, শ্বশুর বাড়ি বলে কোনো ঝামেলা চাইছি না, এখানে একটু নরম সরম হয়ে থাকতে হয়তো, না হলে ধূসরটাকে আজ এমন কুস্তি দেখাতাম না। জীবনে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস হতো বেটার। সাদিপ ফোঁস করে শ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, সে কার যে কত সাহস, কিছু বললে? না না, চলুন চলুন, বিয়ের বাকি আলোচনা সারি গিয়ে। সাদিপ এগিয়ে আসে, ধূসরের পাশের চেয়ারটা টেনে বসে। তারপর ইকবাল পেছন পেছন এলো, বসলো বন্ধুর থেকে সচেতন দূরত্ব রেখে। সেখান থেকে ধূসর তেড়ে এলো, ভেগে যাওয়া যাবে। সাদিপ বকল দাবা করে ল্যাপটপ নিয়ে এসেছে, সেটা সামনে মেলে বাটন টিপে দেখালো, ভাই এই রাস্তার কাজ ধরতে হবে, সমস্ত কাগজপত্র কথাবার্তা ফাইনাল, আপনি এবার গিয়ে দেখে এলে পরদিন থেকে লোক লাগানো হবে। তুরন্ত মাথার চটি মারল ইকবাল, ধুর মিয়া, তুমি না বললে এখানে বিয়ের আলাপ হবে, তাহলে এসব মেলেছ কেন? যেখানে বেচারার জীবনটা ঠিকঠাক মেরামত হলো না, সেখানে আজ রাস্তা মেরামত নিয়ে। বন্ধ করো এসব। সাদিপ শিশুর মতো ঠোঁট ফোলালো, মাথা ডলতে ডলতে দেখলো ধূসরকে। তার এসবে আগ্রহ নেই। চেয়ারে হেলান দিয়ে আর একটু হাত ছড়িয়ে বসলো। ভিন্ন প্রসঙ্গ তুলল, মারিয়া ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, একটু পরে ও বাড়ি যাবে বলল। তোর চোখ মুখ এত ফোলা কেন? অ্যালার্জি বেড়েছে? সাদিপের অ্যালার্জির সমস্যা পুরনো। মাথা নাড়তে যাবে
কথাখানা টেনে নিল ইকবাল। কি সব প্রশ্ন যে করছিস তুই ধূসর? বেচারা নতুন জামাই, নিশ্চয়ই রাতে ঘুমটুম ভালো হয়নি। তারপর সাদিফ পিঠ চাপড়ে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সাদিকবাবু, ভেবো না, এখন একটু পরিশ্রম গেলেও বাকিটুকু বলার আগেই আচমকা মুখের মধ্যে স্যান্ডউইচের পিস ঠুসে দিল ধূসর। ইকবাল হচকচালো, চাইলো প্রখর চোখে। ধূসর কটমুটিয়ে বলল, ইডিয়ট, পৃথিবী উল্টে গেলেও এটা ভালো মানুষ হবে না। চোখের মুখের আগুন ঝেড়ে চলে গেল সে। সেই পথে হন্তদন্ত চেয়ে রইল ইকবাল। ঠুসে দেওয়া স্যান্ডউইচটা মুখে ভালো করে ঢুকালো। চিবুতে চিবুতে বলল, এই বেটা সবসময় আমার সাথে এমন করে কেন? আমি কি করেছি? হতাশ শ্বাস ফেলল সাদিফ। আপনি আর কি করবেন, যেখানে সেখানে মানুষের ইজ্জত খেয়ে দেওয়া ছাড়া। পিউ দিশেহারা, দিকভ্রান্ত, নিঃসহের ন্যায় গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। গতকাল বিকেল হতে আমজাদ শিকদার ঘর ছেড়ে খুব একটা বের হননি। আর না দুটো কথা বলেছেন কারোর সাথে, খাচ্ছেনও না ঠিকঠাক। কতবার গিয়ে দরজা ধাক্কালো পিউ, খেলোই না। আব্বু আব্বু ডাকের একটা জবাবও আসেনি ওপাশ থেকে। মেয়েটার বুক বেদনায় চৌচির নিয়ে। বাবার এমন রূপ সে চেনে না, তার প্রতি এতটা কঠোরতা তো দেখেনি কখনো। ছোট থেকে বাবার আদরে প্রশ্রয়ে মানুষ হয়ে এখন শেষ বেলায় এমন অবজ্ঞা। অনেকবার বাবার ঘরের সামনে এসে দাঁড়ালো, ঢোক গিলে ঘাম মুছল কপালের। বাবা যতই মুখ ফিরিয়ে থাকুক, ও হার মানবে না। ধূসর ভাইকে পাওয়ার লোভে ও তো বাবাকে কষ্ট দিতে পারে না। পিউয়ের দুজনকেই চাই। এই ছোট জীবনের দুটো ভরসার হাত একসাথে ছুঁতে চায় সে। কিন্তু পিউ কাপা আঙুল তুলল ধরে কড়া নাড়বে বলে। সে সময় হাজির হলেন মিনা বেগম। দু হাতের মুঠোয় বড় ভাতের থালা। আমজাদ শিকদার ছড়ানো থালা ছাড়া খেতে পারেন না। মেয়েকে দেখে থামলেন তিনি। একটা দীর্ঘশ্বাসের বিদীর্ণ ঝুলি আপনা আপনি মিটে গেল বুকে। মোলায়েম কণ্ঠে বললেন, শুধু শুধু এমন করছিস? বাবার রাগ ঠিকঠাক না পড়া অবধি এসবের কোনো মানে আছে? রাগ কমুক, দেখবি ঠিক কথা বলবে। পিউ ছটফটিয়ে উঠল। সেই রাগটা কখন পড়বে আব্বু? আব্বু তো এবার আগেই আমাকে বিয়ে দিতে চাইছে। 7 সাগরের উপরে তো আর যাচ্ছিস না। 10 মিনিটের কম রাস্তা, সময় হলে ছুটে আসা যাবে। এখন যা খেয়ে নে, আগে আব্বু খাক তারপর। মিনা বিরক্ত হলেন, নাক মুখ কুচকে বললেন, যা খুশি করতো, আর ভাল লাগে না আমার। তোদের বাপ মেয়ের নাটকের মাঝে পিষতে হচ্ছে আমাকে। দেখি সর। পিউ চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়ালো। দরজার কাঠে ঠোকা দিলেন মিনা। ডাকলেন গমগমে স্বরে, আপনার খাবার। দরজা খুলুন। ওপাশটা নীরব শান্ত, কিন্তু পিউর মাথায় চটপট একটা বুদ্ধি খেলে যায়। মায়ের থেকেও ছো মেরে প্লেটটা নিয়ে নেয় হাতে। ভদ্রমহিলা চমকালেন, অবাক চোখে চাইছেন। ঠোঁটে আঙুল চাপলো সে। ফিস করে বলল, তুমি যাও, আমি দিয়ে দিব। মিনা মানা করবেন ভেবেও করলেন না। করুক যা খুশি। বাপ মেয়ের এই কাণ্ডকারখানা আর মেনে নেওয়া যায় না। দুবাসে মাথা নেড়ে চলে গেলেন তিনি। আমজাদের প্রতি বুকের খোঁজে ঝেঁকে বসা অভিমানের ভার এখনো কমেনি মিনার। কাল সকলের মাঝে কিভাবে কথা বললেন, এত বছরের সংসারে এমন অপমান করতে কি করে পারলেন মানুষটা। কিন্তু অভিমান তো কাজে দেখানো যায় না। শত হোক স্বামী, কি লাগবে না লাগবে, কি চাই না চাই, সব কিছুর খেয়াল রাখতে হয়। মিনা দীর্ঘশ্বাস ফেলে ফের ঘুরে চাইলেন পেছনে। পিউ থালাটা বুকে চেপে দেয়ালে সেটে আছে। ঢোক গিলছে ঘন ঘন। আহারে, মেয়েটা কত ভালোবাসে বাবাকে। কিন্তু এই লোক এসব বুঝলে হয়। আমজাদ দৌড় খুললেন। সেকেন্ড কয়েক পর শরীরটা বেরিয়ে আসতে চট করে সামনে এলো পিউ। ভদ্রলোক ভরকালেন একটু। চোখে মুখে বিষয়নের ছাপ পরিষ্কার ভেসে উঠল। পিউয়ের ললিত আদর্শ বিমর, উদ্বিগ্ন তার চাহনি। কিছু বলতে চাই, বোঝাতে চাই, কিন্তু বাবা কি শুনবেন? এমন সুশ্রী মায়াবী মুখখানা দেখে হয়তো আমজাদের মায়া হয়নি আজ। উল্টে চিবুক শক্ত করলেন। বাবার রুষ্টতায় পিউয়ের বক্ষপটে ভয় বিষাদ দলা পাকিয়ে উঠল। দমল না তাও। বলতে গেল, আব্বু আমজাদ যেন শুনবেন না পণ করেছেন। মাঝপথে ক্ষিপ্ত বেগে দরজা দিয়ে গেলেন। ঝড়ের মতো হাত বেঁধে বাধা দেওয়ার প্রয়াস করল পিউ।
হলো না। বাবার গতির সাথে পাল্লা দেওয়া হয়নি। ঘটনার দ্রুততায় দরজার ফাঁকে নরম আঙুল আটকা পড়ল তার। ব্যথায় যন্ত্রণায় জমে গেল মেয়েটা। পেলব হাত থেতলে যাওয়ার উপক্রম। রুষ্ট শ্বাসের ফাঁক গলে তরুণীর গগন বিদারী চিৎকার ছুড়ল পিউ। আঁতকে উঠলেন মিনা বেগম। ছুটে আসার মাঝে ওপাশ হতে ধরপড়িয়ে দরজা খুললেন আমজাদ। প্রিয় ব্যস্ত হাত সরিয়ে আনল। আঙুলে রক্ত জমেছে, ফর্সা ত্বক ফুলে একাকার। গোটা ব্যাপারটায় ভদ্রলোক হতভম্ব। নখের নিচে কালচে ছোপ দেখে বুকটা ধক করে উঠল পিওর। এক হাতে ভাতের থালা, অন্য হাতটায় ঠক ঠক করছে ব্যথার তোড়ে। টলমল চোখ তুলে বাবার দিকে চাইল সে। আমজাদের পায়ের তলার জমিন অবধি দুলে উঠল তাতে। অতঃপর হাতটা কাছে টেনে আনলেন, উৎকণ্ঠিত আওড়ালেন, এ কি হাতের, এ কি অবস্থা? কতখানি কাটলো? কেন হাত দিতে গেলে? বাবা একদম দেখেনি মা। এসো, তুমি এসো আমার সাথে। স্বামীকে দেখে আর এগোলেন না মিনা। কেন যেন মনে হলো বাবা মেয়ের মুহূর্তটায় তাকে বড্ড বেমানান লাগবে ওখানে। আমজাদ মেয়েকে এনে সোজা বিছানায় বসিয়েছেন। হাত থেকে ভাতের থালাটা নিয়ে রাখলেন পাশে। পিউয়ের অশ্রুজল উড়ে গেল। দুটো মৃণনয়ন আটকেছে বাবার নূরের মতো মুখে। আমজাদ ফার্স্ট এইডস বক্স এনে মুখোমুখি বসলেন। তুলেছে স্যাফলন ঢেলে ক্ষততে ধরতেই ছোট একটু নিদাত ছুড়ল পিউ। ব্যস্ত সেটাই ফু দিলেন তিনি। জ্বালা করছে? কমে যাবে মা, কমে যাবে। পিউয়ের হাতের জ্বালায় কম কিনা কে জানে। তবে অদূরে দাঁড়ানো মিনার অক্ষি কোটরে যারা ধরল। কেমন মৃদু হেসে চোখের জলটা মুছলেন তিনি। বাবা মেয়ের অভিমান মিটে গেলেই হলো, আর কি চাই। পিউয়ের 4টে আঙুল কেটেছে। সবগুলো একসাথে জড়িয়ে আমজাদ ব্যান্ডেজ করে দিলেন। শান্ত পরিবেশে আচমকা প্রশ্ন করল মেয়েটা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না আব্বু? আমজাদের ব্যস্ত হাত থামল। এক পলক চাইলেন ওর দিকে, তবে উত্তর দিলেন না। ব্যান্ডেজ শেষে উঠে দাঁড়ালেন চুপচাপ। থমথমে কণ্ঠে বললেন, হয়ে গেছে, এবার তুমি আসতে পারো। পিওর আর নিবিড় থাকা হলো না। বাবার এই রূপ বদলে ধ্বংসে পড়ল ভেতরটা। ফুপিয়ে ওঠা কান্নার তোর সশব্দে বাহিরে ছিটকে এলো। ধপ করে আমজাদের পায়ের কাছে বসে পড়ল সে। ভদ্রলোক চমকে গেলেন, স্তব্ধ হলেন। পিছিয়ে যেতে নিলেই বাদ সাধল পিউ। এক হাতে পা দুটো আঁকড়ে ধরল। সবেগে হু হু করে কেঁদে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন এরকম করবো না। আমি বুঝতে পারিনি তুমি আমাকে মারো। চড় থাপ্পড় যা ইচ্ছে মারো, তাও আমার সাথে এভাবে কথা বলো না। এমন করে আমার থেকে দূরে সরে থেকো না। আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু। তোমাকে ছাড়া আমার আর কে আছে?